নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আজকের আলোচক অধ্যাপক তপন গোস্বামী এবং আমাদের দর্শক মণ্ডলী, প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে ফেসবুক লাইভ পেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ যে আলোচনার আয়োজন করেছে আজকে, তা 41তম আলোচনায় আমরা পৌঁছেছি। এর আগে আমরা 40টা আলোচনা সভা সম্পূর্ণ করেছি। মাঝে কোনো না কোনো কারণে কিছু বন্ধ ছিল হয়তো, কিন্তু মোট 40টা আলোচনা সভার শেষে আজকে 41তম আলোচনাতে আমরা এসেছি। আজকের আলোচনার বিষয় একটু নতুনত্ব দাবি করে। বিষয়টা হচ্ছে যে বাংলা কবিতায় বিদ্যাসাগর এবং বিদ্যাসাগরের কবি মনস্কতা। আলোচনা করবেন অধ্যাপক তপন গোস্বামী। আমরা স্বাভাবিকভাবেই আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে দুটি কথা আমরা খুব শুনে থাকি আমরা। একটা হচ্ছে গিয়ে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বিদ্যাসাগরের মহৎ কীর্তি হচ্ছেন গিয়ে তার বাংলা ভাষা। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে বলেছিলেন যে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ যে কীর্তি, সেটি কি তিনি বিধবা বিবাহ চালু করা, এটা কি তিনি নিজের শ্রেষ্ঠ কর্ম বলে মনে করেছিলেন। শুধু এই দুটি বিষয় না, আরো নানা বিষয়ে তার অবদান আছে সমাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সে আমরা জানি। এখন এই কাজ করতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখনো নন্দিত হয়েছেন, কখনো নিন্দিত হয়েছেন। এই নন্দিত হন আর নিন্দিত হন, যাই হন না কেন, সেটা যে সবসময়ই আক্রমণটা ভাষা দিয়ে এসেছে বা অভিযোগ বা প্রশংসাটা ভাষা দিয়ে এসেছে, এটা না। কখনো সেটা কথাতে এসছে। আমরা তো জানি যে একবার তিনি আক্রমণের মুখেও পড়েছিলেন, যদিও সেখান থেকে রক্ষা পেয়েছিলেন ছিরের লাঠির জোরে থাকাতে। কিন্তু যখনই তিনি কোনো না কোনোভাবে অভিনন্দিত হয়েছেন, প্রশংসিত হয়েছেন, নিন্দিত হয়েছেন, যেমন তিনি কখনো লেখাতে, প্রবন্ধে, সাহিত্যে, ভাষাতে নানাভাবে হলেও, তেমনি কবিতার মাধ্যমেও তিনি কখনো প্রশংসিত হয়েছেন, কখনো নিন্দিত হয়েছেন। এই কবিতার ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্ন সময়ে, তার সময়ে, তার পরবর্তী সময়ে বহুজন তাকে তার প্রশংসা করেছেন, আর তার নিজের সময়ে তিনি অনেক সময় সমালোচিত হয়েছেন কবিতার মধ্য দিয়ে। বিদ্যাসাগর কি কখনো কবিতা লিখেছিল? কখনো কি কবিতা আমরা দেখেছি তার? সেভাবে কবিতা আমাদের নজরে না পড়লেও কবিতা আছে তার, কবিতা ছিল তার। সংস্কৃত কবিতা আমরা জানি, লুচি খেতে গিয়ে যিনি লিখেছিলেন লুচির বিষয়ে, এরকম ছাড়াও আরো অনেক বিষয়ের ছোটখাটো কখনো কখনো তার কাব্য প্রতিভা আমরা দেখেছি। আজকের আলোচনাটা ঠিক এই জায়গায়, যে বাংলা কবিতা বিদ্যাসাগরকে নিয়ে কতটা ভেবেছে, আর বিদ্যাসাগরের মনেও কবিতার কোনো ভাবনা ছিল কিনা, এই আলোচনাটাই আজকে আমাদের কাছে একটা নতুন আকর্ষণীয়। সেই আলোচনাটাই করবেন তপনবাবু। অধ্যাপক তপন গোস্বামী সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। তিনি আমাদেরই একজন মানুষ, সিউড়ির মানুষ। হেতমপুর কৃষ্ণচন্দ্র মহাবিদ্যালয়ের তিনি পড়ান। সাংস্কৃতিক চর্চার সঙ্গে তিনি যুক্ত, সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম একজন অগ্রণী ব্যক্তিত্ব। আমাদের যে এই যে সামান্য বিদ্যাসাগর চর্চা আমরা করছি, এই বিদ্যাসাগর চর্চারও তিনি একজন অংশীদার, তার সঙ্গেও তিনি যুক্ত। তার নানা পরিচয়ের মধ্যে একটা সব থেকে বড় পরিচয় আমরা সেটা জানি, তিনি হচ্ছেন গিয়ে অন্যতম একজন কবি। তার সৃষ্টি অনেক অনেক কাব্যগ্রন্থ তিনি বের করেছেন। এখনই আলোচনা করছিলাম, প্রায় 14-15টি কাব্যগ্রন্থ তিনি বের করেছেন। খুব সম্প্রতি তিনি শঙ্খ ঘোষকে নিয়ে একটি কবিতার সম্পাদনার সংকলন তিনি বের করেছেন, প্রবাহিত মনুষ্যত্ব। এই কবিতার তার মনের মধ্যে আছে, তার হৃদয়ের মধ্যে আছে। তিনি নানাভাবে এই কবিতার চর্চা করেন, কবিতা প্রচার করেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন
মাধ্যমের মধ্যে দিয়ে তার কবিতা আমরা দেখেছি, শুনেছি, পড়ছি। যারা ফেসবুকে একটু দেখি প্রত্যেক দিনই তার কবিতা পড়ি, এবং তিনি একটা শর্তের মধ্যে এসছেন একদিন বাদে যদি একটা করে কবিতা দিয়ে খারাপ লাগবে কিনা, এটা তখন তো আমাদের কাছে করার করে নিচ্ছেন। অর্থাৎ তিনি আমাদেরকে কবিতা উপহার দেবেন প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে। সেই রকম একটা কবিকে আজকে আমরা আলোচনার পেরেছি। তিনি আলোচনা করতে সম্মত হয়েছেন, আমাদের মাঝে সময় দিয়েছেন। তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 জন্মবর্ষ উদযাপন কমিটির অন্যতম একজন কাণ্ডারি হলেও তাকেও আমরা তো আজকের এই আলোচনা করার জন্য আলোচক হিসাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বেশি কথা না বাড়িয়ে আজকের যে আলোচনা, বাংলা কবিতায় বিদ্যাসাগর এবং বিদ্যাসাগরের কবি মনস্কতা, আমরা চলে যাব অধ্যাপক তপন গোস্বামীর কাছে। তপনবাবু শুরু করুন। নমস্কার। সঞ্চালক বিকাশ দাকে আমি প্রথমেই আমার নমস্কার জানাই। শ্রোতা বন্ধুরা যারা এসেছেন এবং যারা পরে আসবেন বা পরে শুনবেন, তাদের সকলের কাছেই আমার তরফ থেকে নমস্কার রইল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 বর্ষ পূর্তি যে কমিটি আমাদের, সেই কমিটি ইতিমধ্যে 40টি এই ধরনের স্মারক বক্তৃতা আয়োজন তারা করেছেন অত্যন্ত সফলভাবে। অনেক গুণীজনকে তারা আমাদের সামনে এনেছেন এবং তাদের বক্তব্য আমরা শুনে খুব ঋদ্ধ হয়েছি। আজকে আমাকে এই 41তম বক্তব্যে সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 বর্ষ পূর্তি উৎসব কমিটির কাছে। বলার শুরুতে একেবারেই একটি কথা বলে নেওয়া খুবই ভালো, তা হলো এই যে আমার মাস্টার মশাই কিছুদিন আগে যিনি প্রয়াত হয়েছেন, শঙ্খ ঘোষ, তার জীবনের প্রথম যে বইটা, সে বইটার ছবি আমি আপনাদের একটু দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বইটা হচ্ছে শঙ্খ ঘোষের জীবনের প্রথম প্রকাশিত বই। এবং যখন তিনি এমএ পড়েন তখন একটি জীবনী সিরিজের প্রয়োজনে তিনি এই বইটি লিখেছিলেন। পরবর্তীকালে খুব যে সংশোধন করেছেন বইটার তা নয়, এখন প্যাপিরাস থেকে এই বইটি পাওয়া যায়। এই জন্যে এই কথাটা আপনাদের বললাম, সেটা হচ্ছে এই যে শঙ্খ ঘোষের মতন মানুষ তার জীবন শুরু করেছিলেন যে মহামানবকে প্রণাম নিবেদন করে, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং সেই বিদ্যাসাগরের যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো, আমি জানি যে বিষয়টার মধ্যে বিতর্ক আছে। আমি জানি যে বিদ্যাসাগরের প্রচারিত কবিতা আপনাদের কাছে বা আমাদের কাছেও সেইভাবে নেই, কিন্তু আমাদের বক্তব্যে আমরা তার কবি মনস্কতার জায়গাটা দেখাবার চেষ্টা করব। যে কবি মনস্কতা থাকলে একজন মানুষকে স্বপ্নদর্শী করে তোলা যায়, সেই কবি মনস্কতা যে বিদ্যাসাগরের মানে প্রতিটি কাজের মধ্যে ছিল, বিদ্যাসাগরের প্রতিটি ভাবনার মধ্যে ছিল, সেই জায়গাটার একটু অন্বেষণ করে আমরা তার সাহিত্যকর্মের মধ্যে একটু প্রবেশ করব। এবং সবশেষে আমরা বাংলা কবিতার কয়েকটি কবিতা যেখানে বিদ্যাসাগরকে একটু অন্যভাবে প্রণাম নিবেদন করা হয়েছে, সেই সব কয়েকটি কবিতার কথা আমি আপনাদের সামনে বলতে চাইব। যদি আমি ঠিক বলি বা আমার স্মৃতি যদি আমার সঙ্গে সহযোগিতা করে, তাহলে আমরা দেখব যে এতদিন যে বিষয়গুলো নিয়ে আমাদের এই আলোচনা চক্রে বা এই মঞ্চে আলোচনা হয়েছে, তার মধ্যে ছিল বিদ্যাসাগরের দানশীলতা, তার আবেগ এবং রোদন প্রবণতা, তার অপরাজেয় পৌরুষ। আগের দিন আশিসবাবু তার আলোচনায় বিশেষ করে বলেছেন, রবীন্দ্রনাথ যে জিনিসটির ওপর খুব জোর দিয়েছেন, সেই অপরাজেয় পৌরুষ, সহানুভূতি এবং সহমর্মিতা, পিতামাতার প্রতি অবিচল ভক্তি, স্বদেশানুরাগ, শিক্ষানুরাগ, সমাজে ও শিক্ষায় মেয়েদের হৃত সম্মান পুনরুদ্ধার করা। আমি এই কথাটা এই জন্য বলছি যে আমাদের দেশে
আমরা যদি প্রাচীন শাস্ত্র পুরাণ ইত্যাদি ঘাঁটি তাহলে দেখব মেয়েরা কিন্তু লেখাপড়া শিখতেন একটা সময়ে, এবং লেখাপড়ার জগতে কোনো কোনো মহীয়সী তারা তাদের অবদান রেখেছেন, তাদের সেই অবদানের কথাও আমরা জানি। কিন্তু পরবর্তীকালে ব্রাহ্মণ্য শাসনতন্ত্রের জন্য বা মনু পরাশর এদের সমস্ত অনুশাসনের জন্য হয়তো পরবর্তীকালে এই মেয়েদের শিক্ষার জগৎ থেকে, সমাজের সামনের জগৎ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিদ্যাসাগর সেই শাস্ত্র বচনের সাহায্যেই কিন্তু মেয়েদের সামনের সারিতে আনতে চেয়েছেন, তাদের হৃত সম্মান পুনরুদ্ধার করতে চেয়েছেন। দেশে প্রাথমিক শিক্ষার বিস্তার, সংস্কৃত কলেজের পাঠ্যসূচির পুনর্নবীকরণ, অনেকগুলি আলোচনাতে এ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। তীব্র আত্মমর্যাদা বোধ, 500 টাকার চাকরি ছেড়ে ব্যবসা করা, জীবনের অর্ধেকের কম সময় বিদ্যাসাগর চাকরির সঙ্গে যুক্ত ছিলেন, এবং তখন তার বেতন ছিল কিন্তু সব মিলিয়ে 500 টাকা। সে যুগে আমরা দেখতে পাই 1 টাকায় একটা ধুতি পাওয়া যেত, সেই রকম সময়ে 500 টাকা তার বেতন ছিল। সেই বেতন ছেড়ে দিয়ে আমরা দেখতে পাই তিনি ব্যবসার কাজে যোগ দিলেন, এবং পুস্তক ব্যবসা এবং তার সঙ্গে সঙ্গে পুস্তক রচনার কাজে তিনি মনোনিবেশ করলেন, এবং সর্বোপরি তার ধর্মভাবনা উপযোগিতাবাদের দ্বারা মার্জিত, মণ্ডিত। এই সমস্ত দিকগুলো নিয়ে আপনাদের সামনে বিদ্যাসাগরকে উপস্থাপিত করা হয়েছে। হয়তো আরো অনেক বিষয় এর মধ্যে আছে, কিন্তু এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আমরা তার কবি সুলভ সংবেদনশীলতাকে দেখতে পাই। সংস্কৃত কাব্য সাহিত্যে বলা হচ্ছে যে দূরদর্শিতা এবং সংবেদনশীলতা, এ দুটো হলো একজন কবির সবচেয়ে বড় আয়ুধ। আপনারা জানেন যে আমরা যাকে আদি কবি বলি, বাল্মীকিকে, তার প্রথম শ্লোক রচিত হয়েছিল করুণা থেকে। আমরা দেখতে পাই যে যখন ব্যাধের তীরে একটি পাখি আহত হয়ে নিচে পড়ে গেল, আর অন্য একটি পাখি তাকে ঘিরে ঘিরে যখন বিলাপ করছে, তখন বাল্মীকির মনে জেগে উঠেছিল যে করুণা। সেই শোক থেকে শ্লোক, প্রথম শ্লোক সেটা তৈরি হয়েছিল। মনে রাখতে হবে আমাদের বিদ্যাসাগরের আলোচনা প্রসঙ্গে এই বিষয়টিও। আমরা জানি যে সংস্কৃত কাব্য সাহিত্যে বিদ্যাসাগর যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। দু একটি ছোট ছোট সংস্কৃত ভাষায় কবিতাও তিনি হয়তো লিখেছিলেন, কারো কারো সংগ্রহে থাকতে পারে। এবং একই সঙ্গে নিজের চেষ্টায় বিদ্যাসাগর ইংরেজি শিখেছিলেন, ইংরেজি কাব্য কবিতার সঙ্গেও তিনি পরিচিত ছিলেন, এবং ইংরেজি সাহিত্য একই সঙ্গে বাংলা সাহিত্যের সঙ্গে সংস্কৃত সাহিত্যের সঙ্গে শিখতে হবে, এই একটা শিক্ষার সর্বাঙ্গীন মানদণ্ডের জায়গায় টুলো পণ্ডিত বিদ্যাসাগর, যা আমরা বলে থাকি অনেক জায়গায়, তিনি কিন্তু সে যুগে পৌঁছাতে পেরেছিলেন। এবং আমরা মনে করি যে বিদ্যাসাগরের মনের মধ্যে যে আবেগ প্রবণতা ছিল, যে সর্বব্যাপী সহানুভূতি ছিল, যে অদম্য জেদ ছিল, যে দুর্জয় অভিমান ছিল, এই সমস্ত কিছুর মধ্যেই লুকিয়ে আছে তার কবিত্বের উপকরণ। বিষয়গুলি যখন আলোচিত হয় আপনাদের সামনে, তখন দেখেছেন কিভাবে এই বিদ্যাসাগর আমাদের 5 জনের মতন নয়, কিন্তু অন্য জনের মতন বেজে উঠেছেন। তার সেই বাঁশির মধ্যে আমরা মানবতার গান শুনতে পেয়েছি, তার সেই বাঁশির মধ্যে আমরা মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করবার স্বর শুনতে পেয়েছি। আমি কেবল দুটি বিষয় আপনাদের একটু মনে করিয়ে দেব।
তা হলো যেটাকে আমরা বিদ্যাসাগরের শিক্ষা বিস্তার বলে থাকি, তার দুটো বা তিনটে পর্যায়ে আপনারা জানেন। একদিকে সংস্কৃত কলেজে এসে সংস্কৃত কলেজের পাঠ্যসূচির যে নবীকরণ, সেই জায়গায় আমরা আধুনিক মনস্ক একজন শিক্ষাবিদ হিসাবে বিদ্যাসাগরকে আমরা পাই। এবং কোনো অদৃশ্য অলৌকিক ঈশ্বর নয়, তোমার কাজ তোমাকেই করতে হবে, তোমার মতন করে করতে হবে, এই ভাবনায় আমাদের প্রথম ভাবিত করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনারা দেখবেন যে তিনি প্রথম দিকে যেমন অনেকগুলি নর্মাল স্কুল স্থাপন করেছিলেন বিভিন্ন জায়গায় ইংরেজদের সমর্থনে, তেমনি পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন জায়গায় প্রায় 35টি বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই যে এতগুলি বিদ্যালয় তিনি স্থাপন করলেন, ইংরেজরা প্রথমে কথা দিলেও তারা শেষ পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার জন্য এগিয়ে আসেননি। তার ফলে আমরা দেখতে পেয়েছি যে ওই বিদ্যাসাগর আজীবন তিনি কিন্তু টেনে গেছেন, আজীবন তিনি কিন্তু টেনে গেছেন ওই শিক্ষার যে খরচ, সেই খরচটা তিনি কিন্তু আজীবন টেনে গেছেন। কেননা তিনি মনে করতেন যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। তিনি মনে করতেন তিনি যে নতুন বাণী শোনাতে এসেছেন, মানুষকে মানুষের পটভূমিতে দাঁড় করাতে এসেছেন, তাকে ঠিকভাবে দাঁড় করাতে হলে তাকে শিক্ষিত করে তুলতে হবে। এবং এই শিক্ষার প্রসারের ক্ষেত্রে আমি একটি কথা আপনাদের মনে করিয়ে দেব, যে বিদ্যাসাগরের সঙ্গে তার মায়ের কথা হচ্ছে, তার বাড়ির ওখানে একটি বড় খুব ধুমধাম করে পুজো হয়। সেই পুজোর অনেক দায়িত্ব বিদ্যাসাগররা গ্রহণ করতেন। বিদ্যাসাগর মায়ের সঙ্গে কথা বলছেন, মা বিদ্যাসাগরকে বলছেন যে হ্যাঁ রে, যদি এই ঢাকটাকে বন্ধ করে দেওয়া হয়, যদি এর জৌলুসটাকে খানিকটা কমিয়ে দেওয়া হয়, তাহলে সেই টাকায় কি একটি স্কুল গড়ে তোলা যায় না গ্রামের ছেলেদের জন্য? এদের বড় কষ্ট, এদের জন্য যদি একটি স্কুল এবং আবাসিক বিদ্যালয় গড়ে তোলা যায় তাহলে একটা বড় কাজ হয়। কোন মানুষ ভাবতে পারে এই জিনিসটি, যার মধ্যে স্বপ্ন আছে, যার মধ্যে সৃজনশীলতা আছে, যার মধ্যে স্বপ্ন এবং সৃজনশীলতাকে কার্যে রূপায়িত করবার শক্তি আছে, সেই মানুষটি ভাবতে পারেন এই জিনিস। বিদ্যাসাগর কবি মনস্ক, বিদ্যাসাগর কবি সক্ষম, এবং বিদ্যাসাগর একই সঙ্গে মানুষের অন্তরের মূল স্বরটিকে শোনবার জন্যে নিরন্তর কান পেতে রাখতেন। সেই বিদ্যাসাগর, কবিত্ব সম্ভব এই বিদ্যাসাগর সম্পর্কে আজকে বলার সুযোগ আপনাদের সামনে আমি পেয়েছি, এবং সেই সুযোগে কয়েকটি কথা আমি আপনাদের সামনে নিবেদন করতে চাইছি। আমরা দেখতে পাই যে মধুসূদন দত্ত তিনি তার মেঘনাদ বধ কাব্যের একদম প্রথম দিকে একটা প্রশ্ন করেছিলেন, কে কবি, কবে কে মোরে? কে কবি? যিনি শব্দে শব্দে বিয়ে দেন তিনি কি কবি? যিনি শব্দের পর শব্দ গাঁথতে পারেন তিনি কি কবি? উত্তরটা মধুসূদনই ওই জায়গায় দিয়েছেন যে কল্পনা যার মনের মধ্যে আসন পাতেন তিনিই হচ্ছেন কবি। কল্পনাকে বাদ দিলে কোনো কবি সার্থকতা অর্জন করতে পারে না। কল্পনা যার মনোভূমিতে আসন পাতেন তিনিই হচ্ছেন কবি। কেবল শব্দে শব্দে বিয়ে দিলে তিনি কবি হতে পারেন না। এই কথাটা মধুসূদন দত্ত তিনি বলেছিলেন। আমরা জানি কবিরা সবাই সামাজিক মানুষ। আমরা জানি যে এই সমাজের ওপরে পা দিয়েই তাদের বেঁচে থাকা, নিরন্তর এই সমাজের নানাবিধ প্রতিবন্ধকতার সঙ্গে, নানাবিধ সহযোগিতার সঙ্গে পাশাপাশি পথ চলাই হচ্ছে একজন কবির জীবনযাত্রা। কিন্তু মাটিতে পা রেখেও কিভাবে মনকে ছড়িয়ে দিতে হয় অনেক
উঁচুতে, অনেক আকাশে কিভাবে উন্মুক্ত উদার মানসিকতাকে অর্জন করতে হয় কল্পনার মধ্য দিয়ে, সেইটা কথা মধুসূদন তার কাব্যের মধ্যে বলেছিলেন। এবং আমরা দেখতে পাই যে আমরা যারা কবিতা লেখার চেষ্টা করি তারা অনেকেই কেবল এই শব্দে শব্দে বিয়ে দিতে পারি। আমাদের অনেকের মনের মধ্যেই স্বপ্ন সম্ভাবনাটা নেই, অনেকের মনের মধ্যেই স্বপ্নকে সাকার করে তুলবার ক্ষমতা দূর, ইচ্ছা পর্যন্ত অনেকের মনের মধ্যে নেই। বিদ্যাসাগরের মনের মধ্যে তা কিন্তু ছিল। ফলে মধুসূদন যে কবির সন্ধান করছিলেন, সেই কবিত্বের উপকরণ আমরা দেখতে পাই অন্তত বিদ্যাসাগরের মনের মধ্যে ছিল। তিনি কেবলমাত্র সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কেবলমাত্র নিজের স্বপ্নকে সাকার করার চেষ্টা করেছেন, কেবলমাত্র চোখের সামনে যা আছে তাকে পরিবর্তিত করার চেষ্টা করেছেন। আমরা যা চোখের সামনে দেখছি তাকে আরেকটু ভালো কি করে করা যায় তা করার চেষ্টা করেছেন বিদ্যাসাগর। এইটা যেমন ঠিক কথা, তেমনি একই সঙ্গে আমরা দেখতে পাই যে আঘাত সহ্য করার ক্ষমতাও ছিল বিদ্যাসাগরের। আপনারা ইতিমধ্যে অনেকগুলি বিদ্যাসাগর আলোচনা পেরিয়ে এসেছেন। আপনারা দেখেছেন কেবল সমাজে নয়, পরিবারেও তাকে কিন্তু আক্রান্ত হতে হয়েছে তার মতাদর্শের জন্য, তার ভাবনা চিন্তার জন্য, তার কাজকর্মের জন্য। কিন্তু এই সমস্ত আঘাতকে শিরোধার্য করে, বরণ করে এবং গৌরবের সঙ্গে সেই সব আঘাতকে ধারণ করে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। তাই তিনি আমাদের স্বপ্ন সম্ভব কবি। মধুসূদন যে কবির কথা ভাবছিলেন, আপনারা অনেকেই হয়তো জানেন, ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ তিনি একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি যখন গির্জার মধ্যে যাই তখন দেখি যে গির্জার দুধারে যে ভিখারিরা বসে থাকে অর্থ কিছুটা মানুষের কাছে চাওয়ার জন্য, তারা অনেকেই কিন্তু কবি, নীরব কবি। তাদের মনের মধ্যেও এই প্রকৃতি সম্পর্কে, এই জীবন সম্পর্কে, এই মানুষ সম্পর্কে স্বপ্ন আছে, কল্পনা আছে, তাকে নতুন ভাবে রূপায়িত করবার ভাবনা আছে। সেই জন্য ওয়াটসওয়ার্থ তাদের বলেছিলেন যে এরা নীরব কবি। আবার অন্যদিকে আমাদের রবীন্দ্রনাথ, তিনি কিন্তু নীরব কবিত্বের সংজ্ঞাটিকে সাহিত্য থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছেন। তিনি বলেছেন প্রকাশই কবিত্ব। ঠিক কথা। উপস্থাপন যদি না থাকে, শুধুমাত্র মনের মধ্যে যদি কবিতা সম্ভব উপকরণগুলো থাকলো, তার যদি বাইরের প্রদর্শনী না থাকে, তাহলে আমরা পাঁচজন তাকে কবি বলে কি করে বুঝবো? আমরা পাঁচজন তাকে তার কবিতা পড়ে আনন্দিত হব কিভাবে? কিন্তু পাশাপাশি যদি এই প্রশ্ন করা যায় যে কারো জীবনব্যাপী কাজ যদি জীবন্ত কবিতা হিসাবে আমাদের সামনে এসে দাঁড়ায়, কারো সমাজ বদলের স্বপ্ন যদি সাকার হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে যুগের পর যুগ, তখন আমরা কিন্তু দ্বিধায় পড়ি। ভাবনার মধ্যে কল্পনা মেশানো আর কাজের মধ্যে কল্পনা মেশানো, এ দুইয়ের পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আমাদের বুঝতে হবে রূপায়ণের শিল্প রূপ আছে। কেউ সেই রূপায়ণটা শব্দ, অলংকার ইত্যাদি নানান রকম কলাবিদ্যার সাহায্যে আমাদের সামনে হাজির করতে পারেন, কেউ আবার তার কাজের মধ্য দিয়ে আমাদের সামনে হাজির করতে পারেন। তাই কোনো কোনো আঁকা ছবিকে দেখলে আমাদের কবিতা বলে মনে হয়। তাই এই কদিন আগে আমরা একজন মান্য চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তকে হারিয়েছি। কবিতাও লিখতেন তিনি, এবং তার অনেক ছবিকেই কিন্তু, তার অনেক সিনেমাকেই কিন্তু কবিতা বলা হয়েছে। আমরা বিদ্যাসাগরকে সেই রকম একজন কবি বলতে চাই
যার মধ্যে আগুন ছিল কবিতার, যার আগুনে অনেক কবির মনের ভেতরে কবিতার আগুন প্রজ্বলিত হয়েছে, সেই অগ্নিকর্তা হিসাবে বিদ্যাসাগর আমাদের সামনে দাঁড়িয়ে থাকেন। আমরা একটু সময়ের জায়গায় ফিরে যাই। আপনারা একটু মনে রাখবেন যে বিদ্যাসাগর বাংলা সাহিত্যে যখন এলেন, তখন আমাদের বাংলা সাহিত্যে কবিতার অবস্থাটা কেমন ছিল। আমরা যদি দেখি তাহলে দেখব যে যদি মধ্যযুগের কবিতাকে আমরা বাদ দিই, পয়ারা ত্রিপদী শৃঙ্খলে আবদ্ধ সেই কবিতার জগৎটাকে যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি, তাহলে প্রথম যে কবিকে আমরা পাই তার জন্ম হয়েছিল বিদ্যাসাগরের আগে। 1812 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত যেমন আমাদের কাছে যুগসন্ধির কবি হিসাবে প্রণম্য, তেমনি একই সঙ্গে সাংবাদিকতার ভাষায় ইহজীবনের সম্পদ নিয়ে কবিতা রচনা করবার একটা দিক তিনি তার কাব্যের মধ্যে তুলে ধরেছেন। এইটা আমাদের মনে রাখতে হবে। বিদ্যাসাগর এই ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা রচনার সময় ছিলেন, তখন তিনি তার কাজ করছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে মধুসূদন একটু আগে বললেন যে কে কবি, যার অন্তরে কল্পনা দেবী আসন পাতেন তিনিই কবি। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতার কোনো জায়গায় কল্পনা দেবী আসন পাতেননি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্তের ওপরে চমৎকার একটি প্রবন্ধ লিখেছেন। এখনো পর্যন্ত ঈশ্বরচন্দ্র গুপ্তের ওপরে অত্যন্ত প্রামাণ্য সেই প্রবন্ধ। সেই প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র বলছেন, যা কিছু প্রত্যক্ষ ঈশ্বরচন্দ্র গুপ্ত তার কবি, যা আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত তার কবি, যা নেই ঈশ্বরচন্দ্র গুপ্ত তার কবি নন। মনে রাখতে হবে আমাদের এই কথা। আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তের কাছে ঋণী। কেন ঋণী? তার কারণ মধ্যযুগ পর্যন্ত যে কবিতা আমরা পেয়েছি, সেই কবিতায় মানুষের জীবন, জীবনের প্রাত্যহিক চাহিদা, জীবনের প্রাত্যহিক সমস্যা, এই সমস্তগুলো নিয়ে কথা বলার চেষ্টা সেভাবে হয়নি। ঈশ্বরচন্দ্র গুপ্ত তার কবিতার মধ্যে বিধবা বিবাহের কথা বললেন, নীলকরদের অত্যাচারের কথা বললেন, নীল বিদ্রোহের কথা বললেন, নারী শিক্ষার কথা বললেন তিনি তার কবিতার মধ্যে। তিনি তার কবিতার মধ্যে নারী স্বাধীনতার কথা বললেন। কেমন ভাবে বললেন? তিনি অত্যন্ত রক্ষণশীল ভাবে বলেছেন, তিনি অত্যন্ত বিরুদ্ধে কথা বলেছেন এই সমস্তগুলোর, কিন্তু বলেছেন এইগুলো যে কবিতার বিষয় হতে পারে সেইটা কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত কিন্তু আমাদের দেখিয়েছেন। আর এই ভাবনা চিন্তার জায়গাতেই ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে বিদ্যাসাগরের চরম বিরোধের জায়গা চলে এলো। বিদ্যাসাগর নারী স্বাধীনতায় বিশ্বাস করতেন, নারী শিক্ষায় বিশ্বাস করতেন, বিধবা বিবাহ প্রচলন করাকে তিনি জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ বলেছেন। বহু বিবাহ রদ করার চেষ্টা করেছেন বিদ্যাসাগর, ইংরেজের সহযোগিতা সেভাবে পাননি, তাই তেমন ভাবে কার্যকরী করে তুলতে পারেননি হয়তো। অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া অন্যায়, অপরাধ, সেই কথাটি বিদ্যাসাগর বলেছেন। বিদ্যাসাগর বেথুন সাহেবের সঙ্গে যে স্কুল করলেন, সেই স্কুলে মেয়েদের গাড়ি করে নিয়ে যাওয়া হতো একটা তাদের বাড়ি থেকে। সেই গাড়ির গায়ে আমরা দেখি যে মনুসংহিতা থেকে একটি শ্লোক তুলে দেওয়া ছিল। তাতে বলা হয়েছিল যে মেয়েদেরও তুমি লেখাপড়া শেখাবে, মেয়েদেরও তোমরা যত্নের সঙ্গে পালন করবে। ফলত এই ঈশ্বরচন্দ্র গুপ্ত আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তো এক জায়গায় মেলানো যাবে না। বিকাশদা একটু আগে বলেছেন যে
গালাগাল দিয়েছেন কেউ কেউ। যারা গালাগাল দিয়েছেন তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র গুপ্তও একজন ছিলেন। তার বিভিন্ন কবিতার মধ্যে বিদ্যাসাগরের এই বিধবা বিবাহ দেওয়াকে গালাগাল দেওয়া হয়েছে, ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এমনকি সেই কবিতায় এটাও লেখা হয়েছে যে বিদ্যাসাগরের এই সমস্ত আন্দোলনের ফলে বাড়িতে যারা বুড়ি মানুষ, যারা যারা বিধবা, অনেক দিন ধরে বিধবা বুড়ি হয়ে গেছে, তারাও এবার ফুলশয্যায় যাবে, তারাও এবার বিবাহ বাসরে যাবে বিয়ে করার জন্য। এরকম অত্যন্ত কুৎসিত আক্রমণ ঈশ্বরচন্দ্র গুপ্তের কাছ থেকে বিদ্যাসাগরকে শুনতে হয়েছিল। কিন্তু বিদ্যাসাগর সোচ্চারে ঈশ্বরচন্দ্র গুপ্তের এই সমস্ত আক্রমণের ব্যক্তিগত স্তরে কোনো সমালোচনা করেছেন কিনা, উত্তর দিয়েছেন কিনা আমাদের ততটা জানা নেই। শুধু আমরা এইটুকু বলবো যে নিজের কাজের মধ্য দিয়ে বিদ্যাসাগর তার নিজের মতটিকে সামনে এনেছেন, প্রতিষ্ঠা করেছেন, এবং কল্পনাবিহীন ঈশ্বরচন্দ্র গুপ্তের যে কবিতা সংস্কৃত কাব্য সাহিত্যে সুপণ্ডিত বিদ্যাসাগর সেই কবিতাকে কখনোই প্রিয় বলে গ্রহণ করতে পারেননি, কখনোই আপন করে নিতে পারেননি। মনে রাখতে হবে আমাদের। বিদ্যাসাগরের জন্ম আপনারা জানেন 1820। 1835 সালে আমরা বাংলা সাহিত্যের আরেকজন কবিকে আমরা পাচ্ছি, তিনি বিহারীলাল চক্রবর্তী। এই বিহারীলাল চক্রবর্তীর কবিতা চর্চার ধারাটা অন্যরকম ছিল, গীতি কবিতার ধারা ছিল। মানুষের জীবনের সঙ্গে, মানুষের প্রাত্যহিক জীবনের নানাবিধ সমস্যার সঙ্গে, মানুষের প্রতিদিনের লড়াইয়ের সঙ্গে সেই কবিতার কোনো যোগ ছিল না। আমরা যদি তার সেই বন্ধু বিয়োগ দেখি, তার সেই নিসর্গ সন্দর্শন দেখি, তার সেই বঙ্গসুন্দরী দেখি, তার সারদামঙ্গল দেখি, তার সাধের আসন দেখি, তাহলে আমরা দেখব তিনি অবশ্যই বড় কবি, সমান্তরাল কবি। বিদ্যাসাগরের মতন কর্মবীরকে, বিদ্যাসাগরের মতন স্বপ্নদর্শীকে তার কবিতা সেইভাবে স্পর্শ করতে পারেনি। যদি আর কয়েকজন কবিকে আমরা একটু এগিয়ে যাই, তাহলে নিশ্চয়ই সে যুগের মান্য কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে যার জন্ম, সেই রবীন্দ্রনাথের প্রথম পরিণত কাব্য মানসী বেরোচ্ছে 1890 সালে। তার আগের কাব্য করিও কোমল সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন যে আমার কবিতায় রং লাগতে শুরু করেছে, আম পাকার আগে যেমন আমে রং লাগতে শুরু করে, তেমনি করে আমার কবিতায় রং লাগতে শুরু করেছে, কিন্তু আমার প্রথম পরিণত স্বপরিচয় চিহ্নিত কাব্য হচ্ছে মানসী। এবং সেই মানসী কাব্যটি প্রকাশিত হয়েছিল 1890 সালে। 1891 সালে বিদ্যাসাগর লোকান্তরিত হন। রবীন্দ্রনাথের কাব্য চর্চা যদিও আমরা দেখতে পাই যে পৃথ্বীরাজ পরাজয়, যা তার লেখা প্রথম কাব্য, হারিয়ে গিয়েছিল আর কখনো তিনি পাননি, তাহলে কবি কাহিনী থেকে আমরা শুরু করব। কবি কাহিনী থেকে এই সময়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1 যুগ 12 বছর তিনি কাব্য রচনার মধ্যে ছিলেন। কিন্তু সেগুলোকে রবীন্দ্রনাথ বলছেন যে কুয়াশা যেমন বৃষ্টি নয়, এগুলোও সেই রকম কিন্তু কবিতা নয়। সেই জন্য আমরা দেখতে পাই যে রবীন্দ্র রচনাবলীর যে অচলিত সংগ্রহ, তার মধ্যে এই পর্যায়ের কবিতাগুলোকে রাখা হয়েছে। এই পর্যায়ের কবিতাগুলোকে রবীন্দ্র রচনাবলীর মূল খণ্ডগুলোর মধ্যে কিন্তু বিশ্বভারতীতে তখন রাখা হয়নি। ফলে রবীন্দ্রনাথের কবিতাকে আস্বাদ করার মতন
সৌভাগ্য আমরা বলবো বিদ্যাসাগরের হয়নি। বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলেটির কথা জানতেন, তার কথা তিনি শুনেছিলেন, কিন্তু তার কবিতা পড়ে মুগ্ধ হবার সৌভাগ্যটুকু, সময়টুকু বিদ্যাসাগরের জীবনে ঘটে ওঠেনি। সেটা আমরা দেখতে পাচ্ছি, বিদ্যাসাগর তার জীবনে কিন্তু সেটা পাচ্ছেন না। সেই জন্য আমরা দেখি যে বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের এই কাব্য কবিতার যোগাযোগের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা সেইভাবে প্রবেশ করার সুযোগ আমরা পাচ্ছি না। কিন্তু কি বলেছেন রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের জীবন সম্পর্কে, তার কাজ সম্পর্কে? আমরা দেখতে পাই বিদ্যাসাগরের মৃত্যুর পরে প্রথম যে শোকসভা হয়, সেই শোকসভায় বিদ্যাসাগর সম্পর্কে প্রথম কথা বললেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাদের ইঙ্গিত করলেন যে বিদ্যাসাগর বাংলা সাহিত্যে যে অসামান্য কাজটি করে গেছেন, এখনো পর্যন্ত বাংলা সাহিত্যে তার মূল্যায়ন হয়নি। কি অসামান্য কাজটি করে গেছেন? বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার প্রথম শিল্পী। আমরা জানি যে 1800 খ্রিস্টাব্দে যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, 1801 থেকে যেখানে বাংলা গদ্য চর্চা শুরু হয়, এবং এই বাংলা গদ্য চর্চার একটা ধারাবাহিকতা ছিল 1815 পর্যন্ত। তারপরেও স্কুল বুক সোসাইটি বা ইত্যাদি থেকেও কিছু কিছু বাংলা গদ্য গ্রন্থ বেরিয়েছে। কেমন ছিল সেই গদ্য? সেই গদ্যের মধ্যে লালিত্য ছিল না, সেই গদ্যের মধ্যে শিল্প সুষমা ছিল না। লম্বা লম্বা সন্ধি সমাস বহুল বাক্য, তৎসম শব্দের ছড়াছড়ি, স্থানে স্থানে আরবি ফার্সির চচ্চড়ি। আমি আরবি ফার্সির কথা এই জন্য বলছি যে রামনাম বসুকে মাথায় রেখে আমি বলছি। বাক্য গঠনে সংস্কৃত অন্বয়কে অনুসরণ, বাংলার নিজস্ব বাক্য গঠন রীতি বিদ্যাসাগর গড়ে তুললেন। তার আগে যে গদ্য আমরা পেয়ে এসেছি, সেই গদ্যে সংস্কৃত অন্বয় রীতির প্রতি বেশি আনুগত্য দেখানো হয়েছে এবং যতিচিহ্নের ব্যবহার। আমাদের মনে রাখতে হবে, রামমোহন রায় কিন্তু তার গৌড়ীয় ব্যাকরণে যতিচিহ্নের কথা বলেছিলেন, কিন্তু যতিচিহ্নকে যদি সঠিকভাবে আমি আমার লেখার মধ্যে ব্যবহার করতে না পারি, আমি আমার গদ্যের মধ্যে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে কেবল অর্থ পাল্টে যায় তাই নয়, তাহলে আমার বলার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়, আমার লেখার সৌন্দর্যটাই অনেকাংশে নষ্ট হয়ে যায়, আমার কথনের যে শিল্পগত গুণ, সেই শিল্পগত গুণটা অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়। শুধুমাত্র ভাব প্রকাশ করা হয়তো তত্ত্বপ্রধান গদ্যের ক্ষেত্রে চলতে পারে। প্রথম দিকে যে পাঠ্য বইগুলো লেখা হচ্ছিল, তার মধ্যেও এই গদ্য ভাষায় চর্চা করার চেষ্টা হয়েছিল। বিদ্যাসাগর পরবর্তীকালে যখন এই ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত নির্বাচিত হলেন, তখন সেই গদ্যকে তিনি পরিমার্জিত করার চেষ্টা করেছেন। তখন আমরা দেখি যে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল যে কাব্য, তাকে সম্পাদিত করে তিনি তার যে পাঠ্যসূচি ফোর্ট উইলিয়াম কলেজের, তার মধ্যে বিদ্যাসাগর এনেছিলেন। কেননা তিনি মনে করেন যে গদ্য যদি সাবলীল না হয়, তাহলে একজন শিল্পী সেই গদ্যের মধ্যে স্বস্তি পেতে পারে না। বিদ্যাসাগরকে আপনারা জানেন যে তিনি বাংলা গদ্যের অনেক রকম ক্ষেত্রে বিচরণ করেছেন। তিনি সৃজনশীল বাংলা গদ্য লিখেছেন, অনুবাদের বাংলা গদ্য লিখেছেন, পাঠ্যপুস্তকের বাংলা গদ্য লিখেছেন, বিতর্কের বাংলা গদ্য লিখেছেন, শাস্ত্র ব্যাখ্যার বাংলা গদ্য লিখেছেন এবং অসংখ্য চিঠিপত্র লিখেছেন। বিদ্যাসাগরের বাড়িতে টেবিলের ওপরে
প্রত্যেক মাসে অনেকগুলি খাম রাখা থাকতো, অনেককে তিনি মাসোহারা দিতেন। সেই মাসোহারা তিনি কখনো ভুলে যেতেন না। মাসের প্রথমেই সেই সমস্ত খামে তাদের নাম লিখে, চিঠি লিখে তিনি সেই মাসোহারাগুলি পাঠাতেন। ফলে যে কথা বেশ কিছুদিন পরে আমরা দেখব যে বিবেকানন্দ বলছেন যে বাংলা গদ্যকে হতে হবে লোহার মতন ঘাতসহ স্থিতিস্থাপক, ঘাতসহ হতে হবে তাকে, স্থিতিস্থাপক হতে হবে, নমনীয় হতে হবে। তবে সেই গদ্য দিয়ে তুমি সব রকম কাজকে তুমি পরিচালনা করতে পারবে। এই যে শিল্পিত গদ্য, এই যে গদ্যের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা, এই বিষয়টি রবীন্দ্রনাথ প্রথম বুঝতে পেরেছিলেন এবং তিনি সেই জন্য এই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন এবং সুসংহত করিয়া তাহাকে সহজ গতি এবং কার্যকুশলতা দান করিয়াছেন। সহজ গতি এবং কার্যকুশলতা দান করিয়াছেন। বিন্যস্ত করার কথা তো বললেনই। এখন তাহার দ্বারা অনেক সেনাপতি ভাব প্রকাশের কঠিন বাধা সকল পরাহত করিয়া সাহিত্যের নব নব ক্ষেত্র আবিষ্কার ও অধিকার করিয়া লইতে পারেন। কিন্তু যিনি এই সেনানীর রচনাকর্তা, যুদ্ধ জয়ের যশভাগ সর্বপ্রথম তাহাকে দিতে হয়। তাহলে বাংলা শিল্পিত স্পন্দনশীল নানামাত্রিক যে গদ্য, তার সেনানীর যিনি সর্বাধিনায়ক তিনি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ বলছেন। এবং আরেকটি সুন্দর কথা এখানে বলেছেন যে সাহিত্যের নব নব ক্ষেত্রের দিক উন্মোচন করে দিয়েছেন তিনি বাংলা গদ্যে। বিদ্যাসাগর যখন বাংলা গদ্য লিখছেন তখন আমাদের সাহিত্যে অনেক কিছুই জায়মান। আমাদের সাহিত্যে বাংলা গদ্য এসেছে, আমাদের সাহিত্যে আধুনিক যুগের কবিতা মধুসূদন থেকে আমরা শুরু করি, চর্চা শুরু হয়েছে। আমাদের সাহিত্যে মধুসূদন নাটক লিখছেন, আমাদের সাহিত্যে বঙ্কিমচন্দ্র উপন্যাস লিখছেন, ছোট গল্পও চলে এসেছে। তখন বঙ্কিমচন্দ্রের অনুজ ভাইদের হাত ধরে ছোট গল্পও চলে এসেছে তখন আমাদের সাহিত্যে। সবই কিন্তু জায়মান অবস্থায় আছে, তৈরি হওয়া অবস্থায় আছে। এই সমস্ত নব নব যে ক্ষেত্রগুলো আছে, এই নব নব ক্ষেত্রের মধ্যে একটি ক্ষেত্র অবশ্যই কবিতা। আমরা কেমন শব্দ ব্যবহার করব কবিতায়, আমাদের কবিতার ভাষা কেমন স্পন্দনশীল হবে, আমাদের কবিতার বিষয়বস্তু কেমন হবে, তার একটা দিক নির্দেশ কিন্তু এই গদ্যের মধ্যে বিদ্যাসাগর কিন্তু রেখে গিয়েছিলেন। 19 শতকের নবজাগরণ যা আমাদের বাংলা সাহিত্যকে, বাংলার সংস্কৃতিকে, বাংলার মনন ক্রিয়াকে সম্পূর্ণভাবে পাল্টে দিল, অন্যরকম করে দিল। তার কেন্দ্রমূলে এসে গেল মানুষ। এই কেন্দ্রমূলে মানুষকে প্রতিষ্ঠা করা, এটা বিদ্যাসাগরের সবচেয়ে বড় অবদান। তার ফলে বিদ্যাসাগর পরবর্তী সাহিত্যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের আধুনিকতার যে অভিমুখটি তৈরি হলো, সেই আধুনিকতার অভিমুখে কিন্তু মানুষ বসে আছে কেন্দ্রে, মানুষকে কেন্দ্র করে রচিত হচ্ছে সাহিত্য। এইটা যিনি জুগিয়ে দিলেন তিনি বিদ্যাসাগর। তিনি কবিত্ব সম্ভব বিদ্যাসাগর, তিনি কবিত্বের আয়োজন করে দেওয়া বিদ্যাসাগর, যিনি কবিতা রচনার প্রেক্ষাপট তৈরি করে দেওয়া বিদ্যাসাগর। এইটা আমাদের মনে রাখতে হবে। বিদ্যাসাগর আমরা জানি যে তিনি ছোটদের জন্য যে বর্ণ পরিচয় বই লিখেছিলেন, অত্যন্ত সমাদৃত সেই বই। আজও পর্যন্ত সেই বই বিভিন্ন জায়গায় পাঠ্য, আজও পর্যন্ত সেই বই আমরা অত্যন্ত সমাদর করি। কিন্তু বিদ্যাসাগর যখন
বর্ণ পরিচয় লিখছেন, তখন মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা বই বেরিয়ে যাচ্ছে, তা কিন্তু কবিতা আকারে লেখা, পদ্যে লেখা। এবং তারপরে যোগীন্দ্রনাথ তিনি যে শিশু শিক্ষার বই লিখছেন, তাও কিন্তু কবিতায় লেখা। বিদ্যাসাগর কবিতায় কিন্তু বর্ণ পরিচয় লিখলেন না। বর্ণ পরিচয়ের যে দুটো খণ্ড আমরা দেখতে পাই, সে দুটো খণ্ডের মধ্যে তিনি কিন্তু কবিতাকে ব্যবহার করলেন না। কবিতাকে ব্যবহার করলেন না, কিন্তু যে গদ্যকে ব্যবহার করলেন, ছেলেমেয়েরা কবিতাকে যেমন করে কণ্ঠস্থ রাখতে পারে, কবিতাকে যেমন করে মুখস্থ রাখতে পারে, এই বিদ্যাসাগরের সরল প্রাঞ্জল স্পন্দনশীল গদ্যকে ছেলেমেয়েরা তেমনি করেই মনের মধ্যে গেঁথে রাখতে পেরেছে। এই প্রসঙ্গেই আমরা বলবো, রবীন্দ্রনাথরা তিন ভাই বলছি, আসলে একজন ভাগিনেও ছিল সত্যপ্রকাশ, এবং দাদা ছিল সোমেন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, সোমেন্দ্রনাথ এবং সত্যপ্রকাশ, এই তিনজন মিলে ছোটবেলায় বর্ণ পরিচয় পড়েছেন। রবীন্দ্রনাথ এই বর্ণ পরিচয়ের কথা তার জীবন স্মৃতির মধ্যে লিখেছেন। কি লিখেছেন? কেবল মনে পড়ে, জল পড়ে পাতা নড়ে, তখন কর খল প্রভৃতি বানানের তুফান কাটাইয়া সবেমাত্র কুল পাইয়াছি, সেদিন পড়িতেছি জল পড়ে পাতা নড়ে। আমার জীবনে এইটাই আদি কবির প্রথম কবিতা। আমি জায়গাটা রেখাঙ্কিত করেছি, আরেকবার বলি, আমার জীবনে এইটাই আদি কবির প্রথম কবিতা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে, তখন বুঝিতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন। মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না। তাহার বক্তব্য যখন ফুরায়, তখনও তাহার ঝংকারটা ফুরায় না। মিলটাকে লইয়া কানের সঙ্গে মনের খেলা চলিতে থাকে। এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল। আমি জানি যে আপনারা বলবেন যে বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে কি এই কথাটি লিখেছিলেন? না, লেখেননি। বর্ণ পরিচয় প্রথম ভাগের অষ্টম পাঠ, যেখানে আমরা এই প্রসঙ্গটা পাই, সেখানে বাক্যগুলো ছিল এরকম: কাক ডাকিতেছে, একটু ফাঁক দেয়া হয়েছে; পাখি উড়িতেছে, একটু ফাঁক দেয়া হয়েছে; পাতা নড়িতেছে। তার নিচের লাইন, ঠিক ঠিক শব্দগুলোর নিচে, গরু চড়িতেছে, জল পড়িতেছে, ফুল ঝুলিতেছে। একটু লক্ষ্য করবেন আপনারা, এখানেও কিন্তু মিল আছে। যে মিলের কথা, যে ঝংকারের কথা রবীন্দ্রনাথ বললেন, ডাকিতেছে, উড়িতেছে, নড়িতেছে, ঝুলিতেছে, পড়িতেছে, চড়িতেছে, এখানেও কিন্তু সেই মিলটা আছে। এবং শুধু মিলটা নয়, আমরা যারা ছন্দের কথা বলি তারা এটা জানি যে প্রতিটি শব্দ, এই যে ছোট ছোট বাক্যগুলো করেছেন, কাক ডাকিতেছে, পাখি উড়িতেছে, সবগুলো কিন্তু 6 মাত্রার, সবগুলো 6 মাত্রার, এবং সবগুলোতে মিল আছে। এইটা 50 বছর বয়সে রবীন্দ্রনাথ যখন জীবন স্মৃতি লিখছেন, তখন তিনি সম্পূর্ণ বাক্যগুলি তার স্মৃতির মধ্যে আনতে পারেননি, কিন্তু তার মনের মধ্যে মিলের যে ঝংকারটা ছিল, সেই ঝংকারটা কিন্তু আমাদের সামনে তিনি
হাজির করে দিয়েছিলেন, এবং সেই জন্যেই তিনি এইটা বলেছিলেন যে এটাই আদি কবির প্রথম কবিতা তার জীবনে, এবং সমস্ত চৈতন্যের মধ্যে তার জল পড়িতে এবং পাতা নড়িতে লাগিল। কেউ কেউ বলতে পারেন কি আছে এই লেখাটাতে? নিছক স্বভাবোক্তি অলঙ্কার, যা ঘটছে তারই বর্ণনা। প্রাকৃতিক নিয়মে জলও পড়ে আর পাতাও নড়ে, দুটোই আমরা চোখের সামনে দেখতে পাই, কিন্তু দুটোকে একসঙ্গে মিলিয়ে তার দৃশ্য এবং শ্রাব্য রূপকে গেঁথে ফেলা কবির কাজ, কবিতার কাজ। বিদ্যাসাগর এই যে ছোট ছোট বাক্যগুলি তৈরি করেছিলেন, সেই বাক্যগুলির মধ্যে ছবি মিশিয়ে দিয়েছেন তিনি অনেক জায়গায়। ছবি মিশিয়ে দিয়েছেন বলেই সেগুলো কাব্য সুন্দর হয়ে ওঠে, সেগুলো আমাদের মনের মধ্যে স্পন্দিত হতে থাকে অনেক বেশি। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চণ্ডীমঙ্গলের যে সম্পাদিত গ্রন্থ বেরিয়েছিল, সে গ্রন্থের অসামান্য একটি ভূমিকা লিখেছিলেন। সেই ভূমিকায় বলেছিলেন যে মুকুন্দরাম চক্রবর্তীর সাহিত্যের মধ্যে, মঙ্গল কাব্যের মধ্যে, চণ্ডীমঙ্গলের মধ্যে উপন্যাসের সবগুলো লক্ষণই ছিল। চরিত্র ছিল, ঘটনা ছিল, মানসিক দ্বন্দ্ব ছিল, ভাষা ছিল, নির্দিষ্ট স্থান ছিল, স্থানকালের ঐক্য ছিল, সবকিছুই ছিল। কিন্তু মুকুন্দ রাম চক্রবর্তী ঔপন্যাসিক হতে পারেননি। কেননা উপন্যাস এই যে যা সাহিত্যের এই যে শাখা, সেই শাখাটি তখনো পর্যন্ত গড়ে ওঠেনি। বিদ্যাসাগর যখন এই সব গদ্য লিখছেন, তখনো পর্যন্ত বাংলা কবিতা সাবালকত্ব, আমি সাবালকত্ব কথাটা বলছি এই জন্যেই যে কর্মজীবনের সঙ্গে পারম্পর্য রেখে গড়ে ওঠা যে সাবালকত্ব, সেই সাবালকত্বের জায়গায় মানবকে কেন্দ্রে রেখে গড়ে ওঠা যে সাবালকত্ব, সেই সাবালকত্বের জায়গায় আমি মধুসূদনের পুরাণের নবীকরণ বিষয়গুলোকে পাশে রেখেই বলছি, সেইটা গড়ে ওঠেনি। বিদ্যাসাগর কবিতা রচনা করেননি, করার সেই রকম সুযোগ তিনি পাননি। সারা জীবন ধরে মানুষটা এত কাজের মধ্যেও যে এতগুলো বই লিখতে পেরেছেন, এতগুলো বই আমাদের কাছে উপহার হিসাবে রেখে যেতে পেরেছেন, তা আমাদের বিস্ময় জাগিয়ে তোলে। আমরা খুব খুশি হতাম যদি বিদ্যাসাগর এরই মধ্যে কয়েকটি কবিতা লিখতে পারতেন, কিন্তু সেই অভাবটুকু পুষিয়ে যায় যদি আমরা বিদ্যাসাগরের গদ্যের এই নানামাত্রিক চালকে, গদ্যের এই স্পন্দনটাকে যদি আমরা অন্তরের মধ্যে উপলব্ধি করতে পারি, যদি আমরা দেখতে পাই যে মাইকেল মধুসূদন দত্তকে তিনি কতটা পছন্দ করতেন, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সোমপ্রকাশ পত্রিকায় সে যুগে কত সুন্দর সুন্দর কথা এই বিদ্যাসাগর বলেছিলেন। তিনি মনে করতেন যে ব্যক্তিগত জীবন আর সাহিত্যিক জীবন সব সময় এক নয়। সেই জন্যই তিনি তার একজন গুণগ্রাহীকে বলতে পেরেছিলেন, যে গুণগ্রাহী তাকে এসে বলেছিল যে মাইকেল এত উশৃঙ্খল জীবনযাপন করে, আপনি তাকে কেন সাহায্য করেন? বিদ্যাসাগর বলেছিলেন যে ওই রকম উশৃঙ্খল জীবনযাপন করে তুমি একটা মেঘনাদ বধ কাব্য লিখতে পারবে? বঙ্কিমচন্দ্র সম্পর্কে আমরা জানি যে বঙ্কিমের সঙ্গে বিদ্যাসাগরের অনেক মতের মিল হয়নি। সখ্যতা ছিল, বিদ্যাসাগর নিজে হাতে রান্না করে বঙ্কিমচন্দ্রকে খাইয়েছেন, এই ঘটনা ঘটেছে বর্ধমানে। সখ্যতা ছিল, কিন্তু মতের মিল অনেক জায়গাতে হয়নি। বিধবা বিবাহ তার একটা বড় জায়গা। একজন এসে বিদ্যাসাগরের কাছে লাগাচ্ছে যে এই বঙ্কিমচন্দ্র সারা রাত্রি তিনি নানা রকম হই হুল্লোড়, উন্মাদনা ইত্যাদি ইত্যাদি করেন,
অত্যন্ত বাজে লোক। বিদ্যাসাগর তাকে বলেছিলেন যে লোকটা যদি সারা রাত হই হুল্লোড় করার পর আর দিনের বেলা ডেপুটিগিরি করার পরও এত চমৎকার চমৎকার বই লিখতে পারে যা আমার আলমারিতে এখানে সাজানো আছে, তাহলে তো লোকটার কর্মশক্তি এবং সৃজন শক্তির ওপর আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। এই ছিলেন মুক্তমনা বিদ্যাসাগর। এই ছিলেন কবি সাহিত্যিকদের যথার্থ মূল্যায়ন করার মানুষ বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগর আমরা দেখি যে যখন বর্ণ পরিচয়ে লিখছেন, আর রাতি নাই, ভোর হইয়াছে, আর শুইয়া থাকিব না, উঠিয়া মুখ ধুই, মুখ ধুইয়া কাপড় পরি, কাপড় পরিয়া পরিতে বসি। বর্ণ পরিচয়ের 14 নম্বর পাঠে এই জিনিসটা আছে, যেখান থেকে আমি তুললাম। এই যে খণ্ড বাক্যগুলো এখানে আমরা পেলাম, এগুলো এক একটা কাট শটের মতন, এক একটা সিনেমায় যেমন এক একটা কাট শট থাকে, এক একটা কাট শটের মতন জীবনের একটা পূর্ণাঙ্গ চিত্রকে যেন ধীরে ধীরে যোজনা করছে। আমরা দেখতে পাই পরবর্তীকালে এই টুকরো টুকরো বাক্য দিয়ে কবিতা রচনা করার যে ধরনটা, সেই ধরনটা পরবর্তীকালে বাংলা কবিতায় অনেকজন ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন, সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবহার করেছেন। ছবিতা বলে তিনি কবিতার একটা বিশেষ ধরন তৈরি করেছিলেন, যেখানে ছবির মতন এই ছোট একটা বাক্য, তারপর একটু বড় বাক্য, তারপর আরেকটু বড় বাক্য, এরকম করে একটা ছবির মতন পুরোপুরি একটা কবিতার লেখা, এইটা সত্যেন দত্ত আমাদের দেখিয়েছেন। কিন্তু আমি তাতেও যাচ্ছি না, আমি তারও পরে চলে যাচ্ছি সুভাষ মুখোপাধ্যায়ের একটি লেখার কাছে। আমি জানি সুভাষ মুখোপাধ্যায় অন্যরকম কবি, তার অভিপ্রায় আলাদা, তার স্বরভঙ্গিমা আলাদা আলাদা। কবিতার জগতে অবিসংবাদিত তিনি। তিনি যখন যাচ্ছি নামে একটি কবিতা লেখেন, ও মেঘ, ও হাওয়া, ও রোদ, ও ছায়া, যাচ্ছি, প্রত্যেকটা এক একটা লাইনে আছে, এক লাইনে নয়। ও মেঘ, ও হাওয়া, ও রোদ, ও ছায়া, যাচ্ছি। এই যে ছোট ছোট বাক্যকে ব্যবহার করার নৈপুণ্য পরবর্তীকালের একজন অত্যন্ত জনপ্রিয় কবিকে কেমন ভাবে আলোড়িত করতে পারে এবং কেমন ভাবে তিনি আত্মস্থ করেন, প্রত্যেকটার মধ্যে ছবি আছে। এই ছবি আর ঝংকার, ছবি আর সুর, দুটোকে আত্মস্থ করার এই যে বিষয়টা, এইটা বিদ্যাসাগর করতে পেরেছিলেন। সেই জন্য আমরা রবীন্দ্রনাথের ওই যে কথা, যে কথায় তিনি বলছেন যে আদি কবি বিদ্যাসাগর হলেন আমার জীবনের আদি কবি, আদি কবির প্রথম কবিতা তার মনে হয়েছিল ওই জায়গায়, সেই সূত্রেই কিন্তু সেই কথাটি রবীন্দ্রনাথ বলেছেন। ফলে আমাদের এই বক্তব্যের বিষয়ের মধ্য দিয়ে আমি খুব সবিনয়ে বলতে চাই, বিদ্যাসাগর কবি ছিলেন না, কিন্তু তার মধ্যে কবি মনস্কতা ছিল। কবিতার উপকরণ ছিল তার গদ্যের মধ্যে, কবিতার আগুন ছিল তার ভাবনার মধ্যে, কবিদের প্রতি অপার স্নেহ ছিল তার অন্তরের মধ্যে। জীবন এবং সাহিত্য যে হাত ধরে পাশাপাশি একসঙ্গে চলে না, সেই উদার মানসিকতা ছিল এই কবি, আমাদের অগ্রজ অভিভাবক স্থানীয় তথাকথিত আদি কবি, রবীন্দ্র কথিত আদি কবি বিদ্যাসাগরের মধ্যে। ফলে এই কবি মনস্কতার কথা আমরা মনে রাখবো। আমি তার অনুবাদের গদ্যে আজকে আমি আর যাচ্ছি না, যে অনুবাদের গদ্যে আমি দেখাতে পারতাম যে স্পন্দনকে কেমন করে তিনি ব্যবহার করছেন, কেমন করে তৎসম শব্দের মধ্যেও প্রাণশক্তিকে পুরে দিতে পারছেন। ভবভূতি উত্তরচরিতের
সেই অসামান্য অনুবাদ। আপনারা জানেন যে এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি, এই এক চমৎকার ছবি গড়ে উঠেছে। আপনি পরপর সাজিয়ে দিলে আজকের যুগে অনেকেই এটাকে কবিতা বলবে, কারণ এর মধ্যে একটা অনুপম ছবি আঁকা হয়েছে। কবিতা, আবারও বলি যে কবিতা মানে তো শুধুমাত্র শব্দে শব্দে বিয়ে দেওয়া নয়। কবিতা মানে আপনার অন্তরকে নাড়িয়ে দেওয়া, আপনার অন্তরের মাঝখানে ঠাকুরের জায়গায় মানুষকে বসিয়ে দেওয়া, আপনার অন্তরের মাঝখানে একটা সুর জাগিয়ে তোলা, আপনাকে স্বপ্ন সন্ধানী করে তোলা। সেইটি কিন্তু বিদ্যাসাগর করে গেছেন। তাই তার কবি মনস্কতাকে আমরা প্রণাম জানাচ্ছি। বিদ্যাসাগরকে কেন্দ্র করে আপনারা জানেন যে সে সময়তে পক্ষে বিপক্ষে বেশ কিছু লেখালেখি হয়েছিল। আমি গদ্য লেখার কথা বাদ দিচ্ছি, আপনারা জানেন যে বিপক্ষের লেখাগুলোর কথাও আমি এখন আর উল্লেখ করতে চাইবো না। আপনারা জানেন যে শান্তিপুরের তাঁতিরা, খুব সাধারণ শ্রমজীবী মানুষরা, তারা তাদের ওই তাঁতের কাপড়ের ওপরে বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে, এইটা তারা লিখেছিল তাদের তাঁতের কাপড়ের ওপরে। আমার মনে হয় এত বড় কবিতা আমরা যারা বাড়িতে বসে বসে কবিতা রচনা করি তারাও বোধহয় রচনা করতে পারি না। কয়েকটি কবিতার কথা এই সূত্রে আমি শুধু আপনাদের কাছে বলবো। আমি অনেক কবিতা জড়ো করতে চাইনি, যে কবিতার মধ্যে কেবল পুনরাবৃত্তি আছে, কেবল স্তোত্র কবিতা হয়ে উঠেছে, যা বিদ্যাসাগরের গুণপনার যা পুনরাবৃত্তি আছে, কেবল সেই কবিতাগুলোকে আমি জড়ো করতে চাইনি। আমি কয়েকটি কবিতার কথা কেবল আপনাদের খুব সংক্ষেপে একটু বলবো। আমরা দেখি যে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের জীবৎকালেই তিনি কবিতা রচনা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনারা জানেন যে এই মাইকেল তার একটি কাব্য, বীরাঙ্গনা কাব্য, সেটি বিদ্যাসাগর মশাইকে উৎসর্গ করেছিলেন। এবং মাইকেল চিঠির মধ্যে বলেছেন যে ইউরোপিয়ান কর্মোদ্যোগী একজন মানুষের কর্মচঞ্চলতা আর বাঙালি মায়ের স্নেহ কোমলতা যদি কোনো মানুষের মধ্যে মিলিত মিশ্রিত হতে পারে, তাহলে তিনি বিদ্যাসাগর। সেই কবিতার মধ্যে অত্যন্ত আন্তরিক তার উচ্চারণ, দিন যে দিনের বন্ধু। তিনি জানেন যে বিদ্যাসাগর খুব সম্পন্ন, খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করেননি। আপনারা তো সবাই জানেন যে ছোটবেলায় হেঁটে হেঁটে কলকাতায় আসার কথা। আপনারা জানেন যে কি কষ্ট করে ঠাকুরদাস তার এই ছেলে এবং তারপরে কয়েকজন যে ছেলেকে লেখাপড়া শেখাতে এনেছিলেন তিনি চালিয়েছেন। এবং রান্না করতে হতো বিদ্যাসাগরকে, আমরা জানি যে সকলে রান্না করা বাসন টাসন ইত্যাদি মেজে তারপরে তাকে পাঠাভ্যাস করতে তাকে সংস্কৃত কলেজে যেতে হতো। এবং রাত্রিবেলাতেও আমরা দেখতাম যে কখনো কখনো তিনি ঘুমিয়ে পড়লে, ঘুমিয়ে প্রচন্ড কাজের এতে তিনি কখনো ঘুমিয়ে পড়তেন, হয়তো ঘুমিয়ে যাতে না পড়েন তার জন্য চোখের মধ্যে তিনি তেল ঘষে দিতেন অনেক সময়। অত্যন্ত পরিশ্রম করা বিদ্যাসাগর। দিন যে দিনের বন্ধু, গরিব ছাড়া গরিবের যন্ত্রণা কে বুঝবে, মধুসূদন তাকে বলেছিলেন। মধুসূদন লিখেছিলেন, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। পর্বতের আশ্রয়ে যে আশ্রয় নিতে পারে সেই তো জানে যে কত জল ঝড় বৃষ্টি থেকে এই পর্বত আমাদের রক্ষা করতে পারে, আমাদের রক্ষা করে। তেমনি করে বিদ্যাসাগর সে যুগে মধুসূদনকে রক্ষা করেছিলেন। মধুসূদনের সন্তপ্ত হৃদয়ে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূরে করে। তার সন্তপ্ত হৃদয়ে খানিকটা শান্তির প্রলেপ দিতে পেরেছিলেন। মধুসূদন প্রণাম জানিয়েছেন। রবীন্দ্রনাথের কথা একটু আগে আমরা পড়েছি আপনাদের, তার গদ্যের তার যে বিশ্লেষণ, তার কথা।
আমরা দেখেছি রবীন্দ্রনাথ তার কবিতার মধ্যেও বলছেন যে যখন আমাদের বাংলা সাহিত্যের উষাকাল ছিল, সেই উষাকাল যখন আমাদের ভাষা ছিল রুদ্ধ, রুদ্ধ ভাষা আধারের খুলিলে নিবিড় জবনিকা। হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে। যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা শুভ্র রুচি, সকরুণ মাহাত্মের পুণ্য গঙ্গা স্নানে তাহা সূচি। ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি। রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ তার কাব্য ভাষা গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যাসাগরের গদ্যের কাছে কতটা ঋণী, নানানভাবে তিনি সে কথা বলেছেন। এখানেও বলছেন তিনি যে ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি, ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি। আমি ভারতীর পূজার জন্য যেসব গান লিখেছি তার প্রসাদ আমি তোমার ভাষার প্রাঙ্গণ থেকে গ্রহণ করেছি। আমার বলার কথা তো এখানে অনেক বেশি সমর্থন পেয়ে যায় রবীন্দ্রনাথের বলার কথা থেকে, আর এখানে আনন্দটাও তাই আমার অনেক বেশি হয়ে গেছে। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা আপনাদের সকলের জানা, বিস্তারিত বলার আমাদের খুব বেশি জায়গা নেই, কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত আমার মনে হয়েছে যে বিদ্যাসাগরের চরিত্রের যে দিকটাকে তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন, সেই দিকের কথা তখনও পর্যন্ত বাংলা সাহিত্যে খুব বেশি মানুষ জানতেন না, চর্চা করতেন না। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। যে দৃঢ় সংকল্প নিয়ে বিদ্যাসাগর প্রায় অসম্ভব কাজগুলিকে সম্ভব করেছেন, ঝাঁপিয়ে পড়েছেন তিনি কর্মযজ্ঞে। বাইরের দিকে তিনি অত্যন্ত দয়াপ্রবণ, অন্যের দুঃখের কথা শুনলে কেঁদে ফেলতেন, কিন্তু সংকল্পের ক্ষেত্রে অন্তরে তিনি বজ্র কঠিন ছিলেন। তিনি দৃঢ় সংকল্প নিয়ে কাজের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছেন, প্রায় কপর্দক শূন্য হয়ে গেছে। আমরা ভাবতে পারি বিদ্যাসাগরের শেষ জীবনে আমরা দেখেছি যে বিধবা বিবাহ দেওয়ার ফলে শেষ জীবনে তার যা ঋণ হয়েছিল, তার সমস্ত সম্পত্তি আমরা দেখতে পাই, যদি তিনি ওই কাজে খরচ না করতেন তাহলে তিনি সে যুগে অনেক 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 বেশি বিলাসিতা করতে পারতেন, কিন্তু সমস্ত খরচ করে দিয়েছেন। এমনকি যে সংস্কৃত ডিপোজিটারি প্রেস সেইটাকে পর্যন্ত বিক্রি করে বিদ্যাসাগরকে আমরা দেখতে পাই যে এই সমস্ত ঋণ মেটাতে হয়েছে, কিন্তু সংকল্প থেকে তিনি চ্যুত হননি। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াউনি শির জীবনে একবার। সৌম্য মূর্তি, তেজের স্ফূর্তি, চিত্ত চমৎকার। বিদ্যাসাগরের পেছনে তার মায়ের আশীর্বাদ ছিল, মায়ের হাত ছিল, পাশাপাশি অবশ্যই দুর্জয় অভিমানও ছিল। কেননা আমরা দেখি যে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে যখন বাবা মার সঙ্গে তার মতের অমিল হয়, তারপর থেকে তিনি গ্রামে যাওয়া ছেড়ে দিয়েছিলেন। তিনি আর গ্রামে যাননি, তারপরেও কিছুদিন তার বাবা মা গ্রামে ছিলেন, কিন্তু বিদ্যাসাগর আর গ্রামে যাননি, বরং বাবা মাকে কাশি পাঠানো এবং তার আর্থিক বন্দোবস্ত করা বা মাঝে মাঝে কাশিতে যাওয়া, সেটা বিদ্যাসাগর করেছেন। কিন্তু ওই যে দুর্জয় অভিমান, কোনো একটা নিজস্বতা একজন কবির থাকতে হয়, থাকে, যা তাকে অন্য পাঁচজন মানুষ থেকে আলাদা করে, যেটা তার জোরের জায়গা, তার সংকল্পের জোর, তার অভিমানের জোর, তার ভালোবাসার জোর। আমরা দেখতে পাই যে অদিষ্টকে বিদ্যাসাগর বারে বারে ব্যর্থ করে দিয়েছেন। আমরা দেখতে পাই বিদ্যাসাগরের সেই চটি জুতার কথা বলেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, যে চটি জুতা তার আত্মমর্যাদার প্রতীক। ইংরেজ শাসকদের বিরুদ্ধে যে চটি তিনি তুলে ধরতে পেরেছেন, এবং যে চটি জুতো আমরা দেখতে পাই
তার সেই আত্মমর্যাদার প্রতীক। তার কথা আমরা দেখতে পাই যে সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতার মধ্যে বলছেন রাখবো তারে স্বদেশ প্রীতির নতুন ভিতের পর, নজর কারো লাগবে না কো, অটুট হবে ঘর। সেই চটি এনে, যেমন করে আমরা দেখি রামচন্দ্রের পাদুকা নিয়ে এসে ভরত সেইটি সিংহাসনের ওপর রেখেছিল, নতুন রাজ্যের ভিতের ওপরে রেখেছিল এবং রামের মতন এক রাজ্য গড়ে তুলতে চেয়েছিল, সুশাসনের রাজ্য গড়ে তুলতে চেয়েছিল। বিদ্যাসাগরের কর্মব্রতকে যদি আমরা, তার আত্মমর্যাদার ব্রতকে যদি আমরা স্মরণ করতে পারতাম, অন্তরের মধ্যে নিতে পারতাম, তাহলে আজকের এতদিন পরেও বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙার স্পর্ধা কারো হতো না। সেই বিদ্যাসাগরের মূর্তিকে কে ভেঙেছে আমি জানি না, কিন্তু মূর্তিকে ভাঙার স্পর্ধা কারো হতো না। আমরা বাঙালিরা পারি। অন্য দেশে, ওই জন্য আমরা দেখেছি বিদ্যাসাগর সম্পর্কে এই কথা বলা হয় যে অন্য দেশে জন্মগ্রহণ করলে বিদ্যাসাগর যে মর্যাদা পেতেন, আমাদের দেশে জন্মগ্রহণ করে বিদ্যাসাগর সেই মর্যাদা পাননি। কিন্তু বিদ্যাসাগর তো এই দেশেই, এই মানুষের পাশেই জন্মগ্রহণ করতে চেয়েছেন। ফলে আমরা দেখতে পাই যে তার এই যে মানুষের পাশে থাকা, সেই কথাটা আমরা দেখতে পাই যে সত্যেন্দ্রনাথ দত্ত তিনি তার কবিতার মধ্যে কিন্তু বলেছেন। আমি অবশ্যই আজকের অনুষ্ঠানের একেবারে শেষে পৌঁছে গেছি। আমাকে যা নির্দিষ্ট সময় দেওয়া আছে তার মধ্যে আশা করি শেষ করব। আমি একেবারে শেষে পৌঁছে গেছি। আমি আশিস মুখোপাধ্যায়ের একটি কবিতা পড়তে চাই বিদ্যাসাগরের ওপরে। কবিতার নাম আপনি মহাশয়। বলতে আজও হয় আলোয় আলোময়, আপনি তেজদীপ্ত আকাশ, আপনি মানেই জয়। স্নিগ্ধ হাওয়া বয়, আপনি বোধোদয়, আপনি মানেই ভরসা, সাহস, অজেয় প্রত্যয়। মিথ্যে কথা নয় বর্ণ পরিচয়, তার মধ্যেও আপনারই সুর আজও জেগে রয়। মনের যত ক্ষয় এবং যত ভয় দূর করে দেয় অনায়াসেই আপনি মহাশয়। বিদ্যাসাগর এই এমন একজন মহাশয় যিনি আমাদের জীবনের সব ভয় ভীতিকে দূর করে দেবেন। একেবারে শেষে, অনুষ্ঠানের একেবারে শেষে আমার নিজের একটি কবিতার মধ্য দিয়ে আমি আজকের আলোচনার জবনিকা টানবো। বিকাশবাবু প্রথমেই আমার পরিচয় সূত্রে বলেছেন কবিতা লিখে থাকি আমি। বিদ্যাসাগরকে নিয়েও কিছু কিছু লেখার চেষ্টা আমার আছে, বলার চেষ্টাটাও সেইভাবেই। একটি কবিতা আমি পড়ছি, একটু হয়তো অন্য দিক। মুখ। কারো চেনার কথা নয়, চেনেও নেই। ভিড়ের মধ্যে হেঁটে গেলে আপনাদের মনে হবে এক উড়ে বামুন পেছনে পেছনে আসছে, কালীঘাট পর্যন্ত যাবে। কোনো দিন ফলপট্টিতে গোল হয়ে বসে ছাতু খেতে দেখেছি তাকে। কোনো দিন দুপুরে হেদর ধারে একটা পাখির ছানাকে খুব যত্ন করে জল খাওয়াতে দেখেছি তাকে। কোনো দিন গাছের তলায় ফুটপাতের ছেলেদের এবিসিডি শেখাচ্ছে এক টুলো পণ্ডিত। পাশে রাখা আছে কয়েকটা পাকা পেয়ারা। আবার কখনো ঠেলা রিক্সার ভাড়া থেকে পয়সা বাঁচিয়ে পাঁচশিকে দিয়ে আসছে মদন মোহনের টোলে। 200 বছর তো কেবল একটা সংখ্যা মাত্র। মানুষ এইসব সংখ্যা পেরোয় ভুলেও যায়, কিন্তু একটা জাতির পাঁজরের ইট বালি যে মুখ, সেই মুখটা বুকের খাঁচায় আমাদের রক্তের ভেতর অনন্তকাল ধরে দুলে চলেছে। তুমি চাইলেও তাকে মুছতে পারবে না। নমস্কার।
শেষ করলাম বিকাশ দা? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, চমৎকার। আপনার এতক্ষণ আমি যারা একটু ঘুরে আসি আমাদের দর্শক মণ্ডলীর বিভিন্ন রকম যে মন্তব্য, তাদের থেকে একটু ঘুরে আসি। ঠিক, অশেষ শুভেচ্ছা জানিয়েছেন অনেকে, সবাই বলেছেন যে খুব ভালো লাগছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 জন্মবর্ষ উদযাপন থেকে একটা কথা বলা হয়েছিল, মনে হচ্ছে এটা যদ্দূর সম্ভব প্রদীপ দা বলেছিলেন, প্রদীপ ভাদুরী হবেন। বিদ্যাসাগরের সময় কবিতা ঠিক কতটা চর্চার বিষয় ছিল, এটা আলোচনার মধ্যে এসে গেছে। কাব্য নয়, কিন্তু উনি বলেছেন, উল্লেখ করে দিয়েছেন কাব্য নয় এটা। খুব ভালো মন্তব্য করেছেন। অমরদা বলেছেন আলোচনার বিস্তৃত পরিসরে আমরা সাহিত্যিক ঈশ্বরচন্দ্রের সঙ্গে পরিচিত হলাম। সুবক্তা তিনি, তার নিজস্ব একটা আঙ্গিক আছে যা শ্রোতাকে মোহিত করে, ঋদ্ধ করে। গণেশ করণ মিদনাপুর থেকে বলছেন যে আমার খুব আপনার তথ্য সমৃদ্ধ আলোচনা, আমি ঋদ্ধ হলাম। দেবাশিস পাল বলছেন যে আলোচনার নতুন দিক উন্মোচিত হচ্ছে। সুমন্ত চৌধুরী বলছেন নতুন দিক উন্মোচিত হলো, বক্তা হিসেবে উনি অসাধারণ, এমন একটি বিষয় যেভাবে উপস্থাপন করলেন তাতে বিস্মিত। সুপ্রতিভ ব্যানার্জি বলছেন আমি বিদ্যাসাগরকে চোখে দেখিনি, শুধু পড়ে জেনেছি তার চারিত্রিক বৈশিষ্ট্য, কিন্তু চোখে দেখা আমার বিদ্যাসাগরের বক্তব্য শুনে তাকে নতুনভাবে পেলাম। আপনার একজন ছাত্রী উপস্থিত হয়েছেন, বলছেন আছি স্যার, উনি বলেছেন আপনার শুনে ভালো লাগছে, আপনার নিচ্ছেন তথ্য আলোচনা। উজ্জ্বল চক্রবর্তী একজন বলছেন শুধুমাত্র উপস্থিতি। রীতা মুখার্জি বলছে অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো। শুভেন্দু ঘোষ খুব ভালো আলোচনা শুনলাম। শ্যামা প্রসাদ মুখার্জি বলেছেন খুব সুন্দর। এই পর্যন্ত বিভিন্ন রকম, অর্থাৎ সবারই আলোচনা খুব ভালো লেগেছে। একেবারে মানে সমীক্ষা করে বলে দেওয়া হলো যে আমাদের দর্শক মণ্ডলী আপনাকে খুব অনেক অনেক অ্যাকসেপ্ট করেছেন এবং আপনার বক্তব্যকে প্রচন্ডভাবে প্রশংসা করেছেন। আপনার এবং আমার পক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে এই সঞ্চালনা করতে এসে যেটুকু বলতেই হয় সেটুকু বলছি এই, যে আজকের একজন আলোচক যাকে কবি হিসাবে আমি প্রথমেই পরিচয় করেছি, যে কবি হিসাবে, এবং আজকের যে বিষয়টি ছিল তাঁরই বাছা, যে এই দিকটা আমরা আলোচনা করব, নতুন দিক, রাজি হয়েছিলাম। এবং আজকের যে বিষয়টা বাছা যে কত সুন্দর হয়েছিল, আলোচনার শেষে আমরা বুঝতে পারছি যে সত্যিই আমরা যে একেবারে মুগ্ধ হয়ে গেছি যে ঈশ্বরচন্দ্রের বিষয়ে যে কবিতার সমগ্র প্রেক্ষিতটাকে তিনি আমাদের সামনে তুলে এনেছেন, বাংলা সাহিত্যের অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে সঞ্চয় করে এবং তা বিশ্লেষণ করে খুব সুন্দরভাবে যুক্তিসিদ্ধভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। এবং সব থেকে বড় কথা, যিনি ঈশ্বরচন্দ্রকে কবি হিসাবে না বলে কিন্তু তার মনে যে কবি মানসিকতা ছিল সেটাকে তিনি এত যুক্তিপূর্ণভাবে আমাদের কাছে উপস্থিত করেছেন, এটা প্রচন্ড প্রচন্ড আমরা প্রশংসা করি। আমরা দারুণভাবে উপকৃত হলাম এই বিষয়টা আপনার কাছ থেকে শুনে। আমাদের দর্শক সাধারণও আপনার আলোচনায় মুগ্ধ হয়েছে। এই অসাধারণ আলোচনা উপহার দেওয়ার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আজকের আলোচক অধ্যাপক তপন গোস্বামীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সুধী দর্শক মণ্ডলীকে, যারা থেকে মন্তব্য দিয়ে আমাদের এই আলোচনাকে সফল করে তুলেছেন, প্রাণবন্ত করেছেন। এছাড়াও আরো অনেকজন শুধুমাত্র লাইক দিয়েই ছেড়েছেন, পছন্দ করেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে। সবাইকেই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে। এই অবসরে বলে রাখি যে আগামী রবিবার 20শে জুন রাত 8টায় এই ফেসবুক লাইভ পেজে আলোচনার বিষয় নাটক ও থিয়েটারের বৃত্তে বিদ্যাসাগর। আলোচনা করবেন
একজন নাট্য আন্দোলনের একজন অগ্রণী ব্যক্তিত্ব আমাদের বীরভূম জেলার বিজয় দাস, সাংবাদিক, সংস্কৃতি প্রেমী, আলোচনা করবেন। বিষয় নাটক ও থিয়েটারের বৃত্তে বিদ্যাসাগর। এই দর্শক সাধারণের কাছে এবং অন্যান্য যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমরা অনুরোধ করব আগামী 20 তারিখের আলোচনা শুনুন, ভালো লাগবে আপনাদের সবাইকে। এবং আলোচককে আরেকবার নমস্কার জানিয়ে, দর্শক সাধারণকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা সভা এখানেই শেষ করছি। নমস্কার।